নমস্কার। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে দ্বিতীয় পর্ব। আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা জানিয়ে আমাদের আজকে দ্বিতীয় পর্বের শুরু। আজকের প্রাক কথনে বেশিক্ষণ সময় নষ্ট না করে আমাদের প্রধান বক্তা তথা বাকচক্রের পরিচালক মণ্ডলীর অন্যতম সদস্য স্বনামধন্য শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন, তাকে এই দ্বিতীয় পর্ব বক্তৃতামালার সূচনা করতে আমি আহ্বান জানাচ্ছি। সকলে ভালো থাকবেন এই প্রার্থনা নিয়ে আমাদের দ্বিতীয় বক্তৃতা। নমস্কার। অনুষ্ঠানের শুরুতেই দুইজন বিখ্যাত বাঙালি আজ যাদের জন্মদিন তাদের প্রতি সশ্রদ্ধ নমস্কার জানাই। আর 1772 সালে 22শে মে জন্মেছিলেন মহাত্মা রামমোহন রায় এবং 1813 সালে আজকের দিনে জন্মেছিলেন রামতনু লাহিড়ী। রামতনু লাহিড়ী ডিরোজিয়ান ছিলেন। একটি অসাধারণ বই আছে শিবনাথ শাস্ত্রীর লেখা, রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ। সেটি প্রত্যেকটি বাঙালির পড়া উচিত বলে আমার মনে হয়। এই দুজনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের মূল পর্বে চলে যাচ্ছি। স্বামীজির মধ্যম ভ্রাতা ছিলেন মহেন্দ্রনাথ দত্ত। মহেন্দ্রনাথ দত্তের একটি অভ্যেস ছিল, তিনি প্রতিদিন সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে হেঁটে প্রেসিডেন্সি কলেজের সামনে আসতেন এবং যতগুলো খবরের কাগজ আছে খবরের কাগজগুলো পড়তেন। যতদিন তিনি বেঁচে ছিলেন 1956 সাল অবধি এই ছিল তার দিনের রুটিন। এবং বিকেলবেলায় ছোট ভাই ভূপেন্দ্রনাথের সঙ্গে হেদোতে পায়চারি করতেন। 1894 সালের মার্চ মাস মহেন্দ্রনাথ হেঁটে এসছেন বাড়ি থেকে, একটি খবরের কাগজ মন দিয়ে পড়ছিলেন। কাগজটি তখনকার দিনে পূর্ব ভারতের সবচেয়ে কুলীন কাগজ, দ্য স্টেটসম্যান। পড়তে পড়তে 5 পাতার একটি খবরে তার চোখ আটকে গেল। বারবার তিনি সেই খবরটি পড়তে লাগলেন। একটি আমেরিকান কাগজকে উদ্ধৃতি দিয়ে স্টেটসম্যান একটা রিপোর্ট লিখেছে। ভাষাটি হল, স্বামী বিবেকানন্দ, who from all accounts appears to have created a profound sensation by his appearance and addresses at the World Parliament of Religions, which was held in Chicago in 1893, September, is believed to be a Bengali graduate of Calcutta University. Narendranath Datta by name, who became a disciple of Venerable Paramahamsa Ramakrishna of Dakshineshwar and left home some years ago. Narendranath, we believe, is the son of a late attorney of the Calcutta High Court. মহেন্দ্রনাথ কাগজটি খবরটি পড়ে এতটাই আনন্দিত হলেন, কাগজটি সোজা নিয়ে চলে গেলেন গিরিশচন্দ্র ঘোষের বাড়িতে। তারপর গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে এলেন সিমলা পাড়ায় এবং ভুবনেশ্বরী দত্তকে গিরিশচন্দ্র খবর দিলেন যে এই নরেনই শিকাগো বক্তৃতায় অসামান্য সফলতা পেয়েছে। সেই কিন্তু কলকাতার মানুষ প্রথম জানল স্বামীজির শিকাগো বিজয়ের কাহিনী। এর আগে স্বামীজি আলাসিঙ্গা পেরুমলকে মাদ্রাজে চিঠি লিখেছিলেন, কিন্তু কলকাতায় সে খবর এসে পৌঁছয়নি। কেন স্বামীজি কলকাতায় জানাননি সেটি আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। কিন্তু যেখান থেকে আমি আজকে শুরু করব সেটি হচ্ছে, Narendranath, we believe, is the son of a late attorney of the Calcutta High Court. সিমলার দত্ত পরিবার আর 5টা বাঙালি পরিবারের মতো ছিল না। আর 5টি বাঙালি পরিবারে যখন অর্থ এসেছে তার সাথে সাথে বিলাসিতাও এসেছে। 1861 সালে হুতম প্যাঁচা লিখেছিলেন, আজব শহর কলকাতা, রাঁড়ি বাড়ি জুড়ি গাড়ি, মিথ্যে কথার কি কেতা। এটা ঘুঁটে পড়ে গোবর হাসে, কি বিচিত্র একতা, যত বক বেড়ালে ব্রহ্মজ্ঞানী, বদমাইশির ফাঁদ পাতা।
গঙ্গার পাড়ে এখনো বহু বাড়ি আছে যে বাড়িগুলির কোনো মালিকানা নেই। কলকাতা পুরসভা মাথার ঘাম পায়ে ফেলে এই বাড়িগুলির মালিককে খুঁজে পেতে। অধিকাংশ বাড়ি তখনকার দিনে রক্ষিতাকে দান করা হয়েছিল, এবং যারা দান করেছিলেন তাদের অনেকেই ছিলেন পেশাগতভাবে খুব সফল মানুষ। দত্ত পরিবারটির এই রকম কোনো ত্রুটি ছিল না। এই পরিবারে লক্ষ্মী এবং সরস্বতী অকাতরে দান করেছিলেন। বিশ্বনাথের পিতা তিনি ছিলেন সন্ন্যাসী দুর্গাচরণ, এবং বিশ্বনাথের বৈশিষ্ট্য হল তিনি সন্ন্যাসীর পুত্র এবং সন্ন্যাসীর পিতা। আমরা শুরু করব বিশ্বনাথের দাদুর কাছ থেকে। তিনি মাত্র 36 বছর বেঁচে ছিলেন। তার রামমোহন দত্ত তার নাম, তার দুই ছেলে দুর্গাপ্রসাদ এবং কালীপ্রসাদ। দুর্গাপ্রসাদ 21 বছর বয়সে সন্ন্যাসী হয়ে যান। মজার কথা, বিবেকানন্দ যে বয়সে বাড়ি ছাড়েন সেটিও কিন্তু 21 বছর বয়স। বিশ্বনাথ দত্ত জন্মেছিলেন 1835 সালে এবং তার শরীর চলে গিয়েছিল 1884। বয়সে তিনি শ্রীরামকৃষ্ণের চেয়ে 1 বছর বেশি ছিলেন। শ্রীরামকৃষ্ণ 1836-এ জন্মান এবং 86 অবধি বাঁচেন। বিশ্বনাথ 1835-এ জন্মান, 1884 অবধি বাঁচেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 49 বছর। বিশ্বনাথ বেশি দিন বাঁচেননি, কিন্তু তার মধ্যেই তিনি তার বৈশিষ্ট্য রাখতে পেরেছিলেন। যেহেতু দুর্গাপ্রসাদ বাড়ি ছেড়ে চলে যান কম বয়সে, কালীপ্রসাদ অসীম অত্যাচার করতেন বিশ্বনাথকে। এবং যখন তিনি গৌরমোহন আড্ড স্কুলে যান, তার মাস্টারমশাই ছিলেন রসিকলাল চন্দ্র। এই রসিকলাল চন্দ্র হচ্ছেন স্বামী অভেদানন্দজির পিতা। বিশ্বনাথের পায়ে জুতোটা অবধি ছিল না, এবং যখন মাস্টারমশাইরা জিজ্ঞেস করতেন যে তুমি বাড়ি থেকে জুতো পায়ে আসো না কেন, বিশ্বনাথ বলতেন আসলে আমার পিতা তো বেনারসে থাকেন, তাই আমার জুতো পরা হয় না। কিন্তু বিশ্বনাথ এই কষ্টের মধ্যে দিয়েও নিজের পড়াশোনা চালিয়ে যান। অত্যন্ত কৃতী ছাত্র ছিলেন, এবং তিনি যখন অ্যাটর্নিশিপ করছেন তখন তার সহকর্মী ছিলেন চিত্তরঞ্জন দাসের পিতা ভুবনমোহন দাস। অ্যাটর্নিশিপ এক্সামিনেশন বিশ্বনাথ পাশ করেন এবং হাইকোর্টের অ্যাটর্নি হিসেবে যোগ দেন। অ্যাটর্নি হিসেবে তার নাম খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। তিনি অসাধারণ ভালো দলিল লিখতে পারতেন এবং তার মেধাটি ছিল দেখবার মতন। বিবেকানন্দের ছোট ভাই ভূপেন্দ্রনাথ দত্ত, যিনি প্রথম ভারতীয় কমিউনিস্ট, তার লেখা থেকে আমরা পাই যে বিশ্বনাথের বাড়িতে নানা ধরনের বই ছিল, এবং বিশ্বনাথ ইংরেজি জানতেন, বাংলা তো অবশ্যই খুবই ভালো জানতেন আরবি, ফার্সি, হিন্দি এবং সংস্কৃত। এবং এই যে সংস্কৃতবান একটি মানুষ ছিলেন, তিনি সেইভাবে তার ছেলেদের তৈরি করেছিলেন। ভূপেন্দ্রনাথ লিখছেন, আমার পিতার সবচেয়ে বড় গুণ, তিনি আমাদের 3 ভাইয়ের মধ্যে কোনো সংকীর্ণতা প্রবেশ করতে দেননি, এবং ধর্মের যে কুসংস্কারগুলি আছে সেগুলি আমাদের কাউকে স্পর্শ করেনি। যদি আমরা 3 ভাইয়ের জীবন দেখি, যা নিয়ে পরে দীর্ঘ আলোচনা করব, তাতে দেখব বিবেকানন্দ, মহেন্দ্রনাথ এবং ভূপেন্দ্রনাথ কারুর মধ্যেই এই ধর্মের কুসংস্কারের বোধ ছিল না। যদিও তখনকার দিনে কলকাতার বহু বাড়িতেই যতটা না ধর্মের প্রতি আস্থা বা বিশ্বাস ছিল, তার থেকে অনেক বেশি ছিল কুসংস্কারের প্রতি আস্থা এবং বিশ্বাস। এবং এই খোলা মেলায় 3 ভাই বড় হয়েছিলেন। বড় ছেলের প্রতি বিশ্বনাথের অত্যন্ত টান ছিল। তিনি বাড়ির সবাইকে বলতেন যে নরেনকে ভালো করে প্রোটিন খাওয়াও, যাতে তার মাথাটা খোলে। এবং স্কুল থেকে এসে নরেন্দ্রনাথ পাঁঠার মাথা খেতেন, এবং বিশ্বনাথ যত্ন করতেন তার খাওয়ার জন্য। এবং এই যে অসাধারণ শরীরটি স্বামীজি পেয়েছিলেন, সেটি তার বাবার থেকে পাওয়া। মনে রাখতে হবে, স্বামীজির বৈশিষ্ট্য ছিল তার রাজকীয়তা। রোমা রোলা বিবেকানন্দের জীবনীতে লিখছেন, among its flotsam and jetsam, he was nothing but a nameless sannyasin with a saffron robe among 1,000 others. But the fires of genius burned in his eyes. He was a prince despite all disguise. যে কোনো পোশাকের আড়ালে আসলে তিনি ছিলেন একজন রাজা। ফ্রান্সিস লেগেটের বাড়িতে একটি বৃদ্ধ স্বামীজিকে বলেছিলেন আমেরিকায় যে দেখুন, আমি রাজরাজরা নিয়েই থাকি, অনেক রাজা দেখেছি,
আপনি যেই কথাই বলুন না কেন, আসলেও কিন্তু আপনি রাজা। এই রাজকীয়তা বিবেকানন্দ পেয়েছিলেন তার বাবা এবং মার কাছ থেকে। বিশ্বনাথের চলনে বলনে কথায় বার্তায় রাজকীয়তা বারবার প্রকাশ পেয়েছে। বিবেকানন্দের পিতা, যিনি সন্ন্যাসী হয়ে যান, দুর্গাপ্রসাদ, সেই দুর্গাপ্রসাদ, তার মধ্যে এই রাজকীয়তা ছিল। এবং এই পরিবারের বৈশিষ্ট্য ছিল হচ্ছে, এই পরিবারকে বলা হতো পাগলের পরিবার। কিসে পাগল? মানব প্রেমে পাগল। বিশ্বনাথ জীবনে যা ঠকেছেন, খুব কম বাঙালি অতখানি ঠকেছেন জীবনে। তিনি পরিবারের লোকজনের কাছ থেকে ঠকেছেন, বন্ধু বান্ধবের কাছ থেকে ঠকেছেন, পরিচিতদের কাছ থেকে ঠকেছেন, এমনকি মক্কেলরাও তাকে ঠকিয়েছে। এই যে এত যন্ত্রণা বিশ্বনাথ পেয়েছিলেন, সেই যন্ত্রণা কিন্তু তাকে পেরে ফেলেনি। তিনি জানতেন সবাই আমাকে ঠকাচ্ছে, এবং মৃত্যুর আগে একবার বড় ছেলেকে বলেছিলেন যে এগুলোর দিকে বেশি নজর না দিতে, যাতে তার কখনো দৃষ্টি ছোট না হয়ে যায়। এত কষ্ট পেয়েছেন, কিন্তু যখন তিনি উপার্জন করেছেন অত্যন্ত সচ্ছল জীবন, তখনও কিন্তু মানুষের প্রতি তার দায়বদ্ধতা কমেনি। আমরা যেখানে বসে আলোচনা করছি, ষষ্ঠীতলায়, তার কাছেই ছিল একটি তালুক। সেই তালুকটি বিশ্বনাথ কিনেছিলেন তার স্ত্রীর নামে। সেই তালুকের যারা প্রজা ছিলেন, তারা ছিলেন মুসলমান, এবং তারা অসীম কষ্টে পড়েন। তাদের পক্ষে ভাড়া দেওয়া সম্ভব ছিল না। বিশ্বনাথ কেন তালুকটি কিনেছিলেন যাতে তার বড় ছেলে নরেন্দ্রনাথ, তিনি পর্যাপ্ত পরিমাণ পকেট মানি পান। যখন তারা ভাড়া দিতে পারছে না, তখন বিশ্বনাথের কাছে গিয়ে ধরায়। বিশ্বনাথ বললেন যে দেখো, এটির মালিক ভুবনেশ্বরী দেবী, তাকে গিয়ে তোমরা বলো। ভুবনেশ্বরী দেবী সঙ্গে সঙ্গে বললেন, তোমরা যখন টাকা দিতে পারছো না, তখন তোমাদের টাকা দিতে হবে না, যখন টাকা আসবে তখন তোমরা টাকা দিও। স্বামীজি 39 বছর বয়সে চলে যান। স্বামীজির ভাইরা অসীম কষ্টে পড়েন। তারপর সেই টাকা উদ্ধার করতে ভূপেন্দ্রনাথের অনেক বছর লেগেছিল। কিন্তু উদারতাটা সেইখানে যে মানুষ বিপদে পড়েছে, তার পাশে আমাকে দাঁড়াতে হবে। এই যে বিবেকানন্দের ভাব, এটি পিতা মাতার কাছ থেকে এসেছিল। ছোট বয়সে তারা নরেন্দ্রনাথকে শেখাতে পেরেছিলেন দেওয়াতেই আনন্দ। আমরা সে গল্প জানি যে বাড়িতে যখন কোনো ভিখারি এসেছেন, নরেন্দ্রনাথ অকাতরে তাকে দান করছেন, এবং আগামী দিনে তিনি বলবেন, সাহায্য দাও, সেবা দাও, তোমার যা আছে তুমি দিয়ে দাও, সাবধান, বিনিময় কিছু চেও না। এই যে নিজেকে উজাড় করে দেওয়া, সেটি ছোটবেলায় দত্ত পরিবার শিখিয়েছিলেন স্বামীজিকে। এবং আমরা দেখব স্বামীজির মধ্যে কোনো সংকীর্ণতা কখনো প্রবেশ করেনি। যখন বেলুড় মঠে একটি ছোট ছেলে সে এসেছিল এবং সে সন্ন্যাসীদের পকেট থেকে টাকা মারতে শুরু করলো, যখন ধরা পড়ে স্বামীজির কাছে নিয়ে যাওয়া হয়, তখন স্বামী ব্রহ্মানন্দজিকে বলেন, দেখ, আমরা যখন ছোট ছিলাম তখন এই পয়সা দিয়ে কত নকুলদানা চানাচুর খেতাম, ওকে একটু হাতে পয়সা দিয়ে দে। এই যে উদারতা, এটি একটি দৃষ্টান্ত। কারণ আমরা এমন একটি সময় দিয়ে যাচ্ছি যেখানে উদারতা তলানিতে গিয়ে ঠেকেছে। এবং বাড়ির যদি শিক্ষা থাকে, তাহলে শত কষ্টের মধ্যেও মানুষ তার উদারতা ছাড়তে পারে না। বিশ্বনাথের মধ্যে সেই গুণটি ছিল। বিশ্বনাথ বড় আইনজীবী ছিলেন, এবং আমরা অনেকেই জানি না, হাইকোর্টে যেখানে ব্যারিস্টাররা বসেন তাকে এশিয়া মাইনার বলা হয়। এই এশিয়া মাইনার নামটি বিশ্বনাথের দেওয়া। তিনি হাইকোর্টের নামটি দিয়েছিলেন, এবং সেটি এখনও চলছে। 1872 সালে তিনি চিঠি লিখছেন তার খুড়তুতো ভাই তারকনাথকে, যে লখনৌতে এসেছি, সাহেবরা আমার সঙ্গে কথায় রাজি হয়েছেন, লখনৌতে খুব সম্প্রতি একটি বার অ্যাসোসিয়েশন তৈরি হবে। এখনো যে লখনৌ কোর্টে বার অ্যাসোসিয়েশনটি আছে, তার পিছনে মূল মানুষ ছিলেন বিশ্বনাথ। আবার দেখবো যখন তিনি লাহোরে গেছেন, তখন তিনি বাঙালিদের সেখানে অর্গানাইজ করে দুর্গা পুজো সংগঠিত করছেন। পুজোটা বড় কথা নয়, বড় কথা ওই যে সবাই মিলে থাকবে, সবাই মিলে কয়েকদিন আনন্দ করবে এবং পারস্পরিক আদান প্রদান করবে। বিশ্বনাথ এতে বিশ্বাস করেছেন চিরকাল। বিশ্বনাথের খাওয়ার প্রতি একটি অদ্ভুত সৌন্দর্য ছিল। নারকেলডাঙাতে তার একজন মুসলমান মহিলা মক্কেল ছিলেন। এই মহিলা মক্কেলটি খুব ভালো রান্না করতে পারতেন, এবং নানা রকম ভাবে তিনি বিরিয়ানি রাঁধতে পারতেন।
মাঝে মাঝে এই বিশ্বনাথ সেই মক্কেলটিকে আমন্ত্রণ করতেন এবং বাড়িতে বিরিয়ানি করে শুধু পরিবারের সকলে নয়, বন্ধু বান্ধব মিলেও আনন্দ করে সে বিরিয়ানি খেতেন। এবং উত্তর কলকাতাতে যারা তখন শিক্ষিত মানুষ ছিলেন, যারা বোধযুক্ত মানুষ ছিলেন, তারা সকলেই কিন্তু বিশ্বনাথের কাছে গিয়ে সেইভাবে বাড়িতে খেয়েছেন এবং প্রশংসা করেছেন। যখন বিশ্বনাথের শরীর চলে গেছে, ভূপেন্দ্রনাথ লিখছেন, অনেকেই দেখা হলে বলতেন যে তোমাদের বাড়িতে যে খাবার খেয়েছি সে কোনো দিন ভোলবার নয়। যে সকলকে নিয়ে আনন্দ করা, এটি বিশ্বনাথের গুণ ছিল। কীভাবে নরেন্দ্রনাথের মধ্যে সঞ্চারিত হয়েছিল এ গুণ, তার একটি উদাহরণ দেওয়া যাক। নরেন্দ্রনাথ ভট্টাচার্য, বিখ্যাত বিপ্লবী, একদিন বেলুড় মঠে গেছে কয়েকজন বন্ধুকে নিয়ে। স্বামীজির সঙ্গে নানা কথা হচ্ছে। হঠাৎ স্বামী সদানন্দকে বললেন, দেখ এই কলকাতার ছেলেগুলো এসছে, এদের এখনও পেটে কিছু পড়েনি, তাড়াতাড়ি ওদের জন্য খিচুড়ি আর পাঁঠার মাংস খাওয়া। এই যে আপ্যায়িত করা বিবেকানন্দের ছিল, সেই আপ্যায়নটি শিখেছিলেন ছোট বয়স বাড়ি থেকে। বিশ্বনাথ আরবি ফার্সিতে পণ্ডিত ছিলেন, আমরা জানি। তিনি অত্যন্ত ভালো বাদ্যযন্ত্র বাজাতে পারতেন এবং ছেলে নরেন্দ্রনাথের সঙ্গীত শিক্ষার জন্যে তিনি বিশেষ ব্যবস্থা করেছিলেন। বিবেকানন্দের পাকোয়াজের গুরু ছিল এবং তিনি গান শিখেছিলেন বেণীমাধব সর্বাধিকারীর কাছে। এই বেণীমাধব ছিলেন চৈতন্য লীলার সুরকার এবং তার বিখ্যাত গান কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কাননচারী এক সময় অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এবং বাড়িতে গানের একটা চল ছিল। স্বামীজির জ্যাঠতো ভাই অমৃতলাল দত্ত, যার নাম হবু দত্ত, তিনি অত্যন্ত ভালো ক্ল্যারিনেট বাজাতেন এবং স্বামীজিদের বাড়িতেই আলাউদ্দিন খাঁ ছিলেন দীর্ঘদিন। সেখানে তিনি তবলা থেকে শুরু করে ঢোল, নাল, যতগুলি চামড়ার বাদ্যযন্ত্র আছে সবকটি শিখেছিলেন অমৃতলালের কাছে। সে এক অন্য কাহিনী, যখন পরিবার নিয়ে আলোচনা করব তখন সেগুলি করব। আজকে আমার আলোচনার মূল বিষয় বিশ্বনাথ। বিশ্বনাথ দত্ত কীরকম অদ্ভুত মানুষ ছিলেন। 14 বছর বয়সে তিনি ছেলের জন্মদিনে একটি ঘোড়া কিনে দিলেন ছেলেকে এবং সেই ঘোড়া চালিয়ে নরেন্দ্রনাথ ঘুরে বেড়াতেন বাড়ির আশেপাশে। তখনকার দিনে জন্মদিনে ঘোড়া উপহার দেওয়া মানে কিন্তু এখনকার দিনে একটা গাড়ি কিনে দেওয়ার মতো। এবং বিশ্বনাথের খুব দুঃখ ছিল যে তিনি হায়দ্রাবাদ যেতে পারলেন না। নিজাম অফ হায়দ্রাবাদ তার কয়েকজন কর্মচারীর সঙ্গে তার সঙ্গে যোগাযোগ করেন এবং বিশ্বনাথকে হায়দ্রাবাদে নিয়ে যেতে চান। তিনি শরীর তার চলে গিয়েছিল বলে যেতে পারেননি। আক্ষেপ করতেন যে যাওয়া হচ্ছে না, তাড়া করতেন। কেন যেতে চেয়েছিলেন? শুধু আইন ব্যবসা করার জন্য নয়। বলতেন, আমি নানা ধরনের গাড়ি চড়েছি, ঘোড়ার গাড়ি চড়েছি, এক্কা গাড়ি চড়েছি, ব্রুহাম চড়েছি, গরুর গাড়ি চড়েছি, কিন্তু কোনোদিন হাতি চড়া হয়নি। নিজামের কাছে গেলে হাতি চড়তে পারব, এই ছিল তার ভীষণ একটা আনন্দের বিষয়। এবং নরেন্দ্রনাথকে তিনি ঘোড়া কিনে দিয়েছিলেন। আমরা দেখব উত্তর জীবনে স্বামী বিবেকানন্দ তিনি আলমোড়ার রাস্তা দিয়ে ঘোড়া চালিয়ে যাচ্ছেন। অশ্বিনী কুমার দত্ত দেখেছিলেন যে বাড়িতে একজন সন্ন্যাসী এলেন তার বাড়ির সামনের বাড়িতে, তিনি ঘোড়া থেকে নামলেন, তারপর একজন সাহেব ঘোড়ার জিন ধরে ঘোড়াটিকে আস্তাবলে নিয়ে গেল। অশ্বিনী কুমারের মনে হয়েছিল যে সন্ন্যাসীকে আমি দেখেছি। তারপর তিনি কাছে গিয়ে দেখেন এই নরেন্দ্রনাথ এবং দুজনে কথা বলেন। তখনকার দিনে একজন গেরুয়া পড়া সন্ন্যাসী ঘোড়া চালিয়ে একা ঘুরে বেড়াচ্ছেন, ঘোড়া থেকে নামছেন এবং একজন সাহেব ঘোড়ার জিন ধরে আস্তাবলে নিয়ে যাচ্ছে। এটি খুব কমন সিন নয়, সচরাচর এই দৃশ্য দেখা যেত না। এবং বিশ্বনাথের কলকাতার সিমলা পাড়ার বাড়িতে আস্তাবল ছিল, সেখানে বহু ঘোড়া ছিল, ঘোড়ার গাড়ি ছিল। বিশ্বনাথ আস্তাবল ওই সিমলা থেকে হাইকোর্টে ঘোড়ার গাড়িতে যেতেন এবং ছোট বয়সে সেই ঘোড়ার গাড়ি চড়ে নরেন্দ্রনাথ তার ভাই বোনেরা প্রচুর ঘুরেছেন। বিশ্বনাথের আরেকটি বড় প্রতিভা ছিল তার কলম, তার লেখার ক্ষমতা। সুরচনা বলে একটি উপন্যাস পাওয়া যায় যেটি গোপাল দত্তের নামে প্রকাশিত। এই গোপাল দত্ত ছিলেন বিশ্বনাথের কাকা। তিনি পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্টের বড় অফিসার ছিলেন। কেন বিশ্বনাথ নিজের নামে বইটি প্রকাশ করেননি, গোপালের নামে প্রকাশ করেছেন, সেটি জানা যায় না। তিনি অসাধারণ উপন্যাসটি তিনি প্রকাশ করেছিলেন। তাছাড়া শিষ্টাচার পদ্ধতি বলে একটি বই তিনি লিখেছিলেন, সেই বইটি প্রকাশিত হয়েছিল এবং প্রাইভেট সার্কুলেশন, তার কপি এখন পাওয়া যায় না। কিন্তু ভূপেন্দ্রনাথ লিখছেন এই বইটি অত্যন্ত জনপ্রিয় হতে পেরেছিল। বিবেকানন্দের যে ভাষা জ্ঞান,
বিবেকানন্দ যে চলতি ভাষায় লেখা, যেটি রবীন্দ্রনাথও পড়ে প্রশংসা করেছিলেন, সেটি শুরু হয়েছিল দত্ত পরিবার থেকে। বিশ্বনাথ তার বড় ছেলের খোঁজ খবর নিতেন, সে কি পড়াশোনা করছে। যখন তার বড় ছেলে একদিনকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, আপনি তো আমাদের কিছু দিয়ে গেলেন না, বিশ্বনাথ বললেন আয়নার সামনে গিয়ে দাঁড়াতে, দেখো যে শরীরটা দেখতে পাচ্ছ, ওটাই তোমাকে দিয়ে গেলাম। বিশ্বনাথের দেওয়া শরীরের ওপর রামকৃষ্ণের মন যুক্ত হয়ে আগামী দিনে নরেন্দ্রনাথকে তৈরি করেছিল। বিশ্বনাথের খুব শখ ছিল জামা কাপড়ের, এবং তিনি যেদিন তার শরীর চলে যায় 13ই ফেব্রুয়ারি 1884, সেদিন তিনি কোর্ট থেকে আলিপুরে যান একটি দলিল পড়তে। তারপর রাতে বাড়ি ফিরে আসেন, ভুবনেশ্বরীকে বলেন যে তার বুক ব্যথা করছে এবং একটি মলম লাগিয়ে দিতে। তারপর রাতের খাবার খান, 9টা থেকে তার বমি হতে শুরু করে, বুকে ব্যথা বাড়ে এবং তার শরীর চলে যায়। পরের দিনে তার একটি মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল তার ছেলের বিয়ে দেওয়ার জন্য। ভূপেন্দ্রনাথ লিখছেন যে কি পরে সেই বাড়িতে যাবেন, তার জামা কাপড় সব ঠিক করা ছিল, কারণ নরেন্দ্রনাথের জন্যে বহু জায়গা থেকে পাত্রীর বাবারা বিশ্বনাথের সঙ্গে যোগাযোগ করতেন, এবং বিশ্বনাথ তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছিলেন। তাদের একজন বলেছিলেন যে তিনি সব টাকা দিয়ে দেবেন, মামলা মোকদ্দমা হাইকোর্টে যা চলছে সব মিটিয়ে দেওয়া হবে যদি একবার তিনি নরেন্দ্রনাথের বিয়ের কথা রাজি হয়ে যান। কিন্তু নরেন্দ্রনাথের বিয়ে হয়নি, তিনি অন্য পথে হেঁটেছিলেন। কিন্তু বিশ্বনাথের ইনফ্লুয়েন্স কীরকম স্বামীজির ওপর ছিল তার আরেকটি উদাহরণ দিই। বিশ্বনাথ স্বামীজিকে একটি বড় কথা বলেছিলেন, দেখো, সারা জীবন একটা জিনিস ফলো করবে, ডোন্ট শো সারপ্রাইজ অ্যাট এনিথিং। যদি তুমি কোনো মানুষকে কোনো কিছু দেখে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকো, তাহলে সেই মানুষটি ভাববে যে তুমি এটি জানো না এবং তোমাকে নানাভাবে অপদস্থ করবে। এটি হয়তো বিশ্বনাথ জীবনে শিখেছিলেন যে যদি সারপ্রাইজ দেখানো হয়, যে আমি এটা জানি না, তখন আশেপাশের মানুষের একটা ইচ্ছা তাকে পেরে ফেলবার। কারণ বিশ্বনাথ দারিদ্র্যের মধ্যে দিয়ে ছোটবেলা কাটিয়েছেন এবং সেই দারিদ্র্য তাকে শিখিয়েছিল কি যে কখনো শিরদাঁড়াটা না নামাতে, নিচু না করতে। বিশ্বনাথ এবং ভুবনেশ্বরীর আত্মসম্মান বোধ ছিল চূড়ান্ত। ভুবনেশ্বর যখন নরেন্দ্রনাথ বাড়ি ছেড়ে যাচ্ছেন 1884 সালে, কিছুদিন আগেই তার পিতার মৃত্যু হয়েছে, তখন বলেছিলেন তুমি 3টে জিনিস মনে রাখবে, সারা জীবন পবিত্র থাকবে, সত্য কথা বলবে এবং কোনো অবস্থায় নিজের শিরদাঁড়াটা নোয়াবে না। বিবেকানন্দ যখন আমেরিকায় যান, তিনি কিন্তু সারপ্রাইজ দেখাননি, যেন সে আমেরিকা তার আদব কায়দা এমনভাবে মিশে গিয়েছিলেন যেন ওটি তার জীবনের অঙ্গ। আমেরিকানরা তাকে বলতো হি ইজ আওয়ার ম্যান। যদি সারপ্রাইজ দেখাতেন, যদি বলতেন তাই তো তোমাদের এখানে কি বড় বড় গাড়ি, কি চড়াচড় রাস্তা, কত জিনিস রয়েছে, তখন ওরা মনে করতো যে আরেকটা ভারতীয় ভিখারি এসছে, একে আর মাথায় তোলার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের থেকে অনেক পিছিয়ে আছে। কিন্তু যখন সমকক্ষ দেখলো এবং কথা বলল, তখন তারা অবাক বিস্ময় মুগ্ধ হয়ে গিয়েছিল। এবং এই পরিবার তাকে শিখিয়েছিল যে কখনো কোনো অবস্থায় কম্প্রোমাইজ না করতে। বিবেকানন্দের জীবনের বৈশিষ্ট্য ছিল তিনি কোনো অবস্থায় কম্প্রোমাইজ করেননি, কাউকে রেয়াত করেননি, কাউকে ছেড়ে কথা বলেননি। যখন বুঝেছেন এটি তার মতের সঙ্গে মিলছে না, হয় প্রতিবাদ করেছেন, নয় সেখান থেকে সরে গেছেন, কিন্তু কোনো অবস্থাতেই কারুর সঙ্গে কম্প্রোমাইজে তিনি আসেননি। বারবার মাদ্রাজে আমরা দেখব যখন তাকে বিভিন্ন মানুষ বিভিন্ন উপদেশ দিয়েছে, কোনো অবস্থাতেই নিজের যে অবিচল সিদ্ধান্ত সেটি থেকে সরে যাননি। সেটি কিন্তু বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরীর চরিত্রের গুণের জন্য হয়েছিল। আমার বারবার মনে হয়েছে যে দত্ত পরিবার নরেন্দ্রনাথের মেন্টাল লাইফটাকে একেবারে প্রপারলি ডিজাইন করে দিয়েছিলেন। মানসিক যে জীবন, সেই জীবনটিকে এরা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করেছিলেন। এবং ছাত্র জীবনেই আমরা দেখব যে নরেন্দ্রনাথ যখন স্কুলে পড়েছেন, যখন স্কটিশ চার্চ কলেজে পড়েছেন, তার যে জীবনের উদারতা সেটি বারবার চোখে পড়েছে। ব্রজেন্দ্রনাথ শীল তার বন্ধু নরেন্দ্রনাথ সম্বন্ধে লিখেছেন, সে কেমন ছিল, সে বন্ধুদের প্রাণ, সামাজিক সম্মেলনের মধ্যমণি, নিঃসন্দেহে প্রতিভা ঝলকিত এক প্রেরণাদিব্য বোহেমিয়ান। পিতার মৃত্যু
নরেন্দ্রনাথের পরিবারে ঝড়ের মতো এলো। এবং যখন তিনি চলে গেলেন বিশ্বনাথ 1884 সালে, তখন দেখা গেল যে বিশ্বনাথের ধার হয়ে গেছে কিছু, কোনো পয়সা নেই, অকাতরে মানুষকে দিয়ে গেছেন বলে, এবং কষ্টে পড়েছিলেন দত্ত পরিবার। নরেন্দ্রনাথ তার দুই ছোট ভাইকে বলতেন, when you laugh people will laugh with you, but when you weep alone। অসাধারণ একটি কথা। যখন তুমি আনন্দে হাসবে তখন দেখবে বহু মানুষ তোমার সঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু যখন তুমি কাঁদবে তখন তুমি একাকী, পাশে কাউকে পাবে না। নরেন্দ্রনাথ কাছ থেকে দেখেছিলেন যন্ত্রণা কাকে বলে, দেখেছিলেন এই যে পরিবার, এককালে কত মানুষ সেখানে আসতেন, আস্তে আস্তে মানুষরা আশা কমিয়ে দিলেন, আস্তে আস্তে আত্মীয়দের আশা বন্ধ হয়ে গেল, এবং সবাই চেষ্টা করলেন কী করে এই পরিবারটাকে বাড়ির থেকে উৎখাত করা যায়। বিশ্বনাথের যে পিতা ছিলেন দুর্গাপ্রসাদ, তার এক তার এক বিধবা বোন ছিলেন। এই বিধবা বোন তার স্ত্রী শ্যামাসুন্দরীকে অসীম কষ্ট দিয়েছিলেন জীবনে, এবং এমন কষ্ট দিয়েছিলেন যে সেটিই কিন্তু দুর্গাপ্রসাদের সংসার ছাড়ার মূল কারণ। একদিন শ্যামাসুন্দরী তার ছোট্ট ছেলে বিশ্বনাথকে নিয়ে বাড়িতে আসছেন পালকি করে। শ্যামাসুন্দরী একটি বড়লোক পরিবারের মেয়ে ছিলেন। এমন তার ননদ তার সঙ্গে অসভ্যতা করেন, তিনি তার বাড়িতে চলে যান ছোট ছেলেকে নিয়ে। সেই যন্ত্রণা সহ্য না করতে পেরে দুর্গাপ্রসাদ সংসার ছাড়েন। বাড়িতে একবার এসেছিলেন, ভাই কালীপ্রসাদ নিয়ে এসেছিলেন, এবং তারপর কয়েকদিন থেকে তিনি বাড়ি থেকে সেই যে চলে যান, তাকে আর পাওয়া যায় না। এই কালীপ্রসাদ এবং তার পরিবার অসীম কষ্ট দিয়েছিলেন ভুবনেশ্বরী দেবী এবং শ্যামাসুন্দরীকে। ভুবনেশ্বরী দেবীকে স্বামীজি বিশ্বনাথ চলে যাওয়ার পর যে যন্ত্রণা সহ্য করতে হয়েছে, সেটি খুব একটি বাঙালি গৃহবধূকে সহ্য করতে হয় না। কিন্তু শত যন্ত্রণার মধ্যেও আমরা দেখব তিনি তার বৈশিষ্ট্য ছাড়েননি। অত কষ্ট হয়েছে, তবুও বাড়িতে যদি কেউ আসেন তার আতিথেয়তার ত্রুটি ছিল না। আমরা সেই এক ছবি পাই বরানগর মঠে, যখন দারিদ্র নরেন্দ্রনাথের নিত্য সঙ্গী, যখন একটা বড় বাটিতে তেলাকুচোর ঝোল করা হয়েছে, আরেকটি থালার মধ্যে ভাত রয়েছে, এক গড়াস মুখে ভাত খাওয়া হচ্ছে, সাথে তেলাকুচোর ঝোল চুষে বুড়ো আঙুল চুবিয়ে চুষে সেটি খাওয়া হচ্ছে। এতটাই দারিদ্র। তখনও যখন কলকাতা থেকে গেছেন, গিরিশচন্দ্র ঘোষ গেছেন বা আর কেউ গেছেন, তাদের কিন্তু সকলকে ওই তরুণ ছেলেরা আপ্যায়িত করেছেন। গরমকাল হলে বাতাস করেছেন, কষ্ট করে দুধ নিয়ে এসে আপ্যায়িত করেছেন। এই যে সেবার মধ্যে দিয়ে নিজের উপলব্ধি করা, নিজের অস্তিত্বকে উপলব্ধি করা, সেটি শ্রীরামকৃষ্ণ শিক্ষা ছিল। সে নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। কিন্তু এই পরিবার একটি মানুষকে কোথায় নিয়ে যায়, কারণ বলা হয় যে পরিবার থেকেই মানুষ শেখে, এবং মাদার ইজ দ্য বেস্ট টিচার। আমরা আগামী দিনে ভুবনেশ্বরীকে নিয়ে দীর্ঘ আলোচনা করব। আজকে শুধুমাত্র বিশ্বনাথ, এটি অনবদ্য মানুষ। তার উদাহরণ দিই, বিশ্বনাথের চাদরের কালেকশন ছিল। শীতকালে নানা ধরনের শীতের চাদর, আলোয়ান এসব তিনি কিনতেন এবং পরতেন। সে একটি মালিদার চাদর তিনি নরেন্দ্রনাথকে উপহার দিয়েছিলেন। নরেন্দ্রনাথ সেই চাদরটি গায়ে দিয়ে বহু জায়গায় গেছেন, এবং একদিন সেটি বরানগর মঠে রেখে তারপর তিনি ভারতবর্ষ ভ্রমণে বেরিয়ে পড়েন। সেই চাদরটি একদিন স্বামী ব্রহ্মানন্দ বললেন, শোন, এই চাদর নরেন আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, আমাকে দিয়েছে বলে ব্রহ্মানন্দ সেটি গায়ে দিয়ে আছেন। শারদানন্দজি বললেন, না না না, আমাকে সবচেয়ে বেশি ভালোবাসত। তিনি চাদরটা নিলেন। কিছুক্ষণ পরে অবেদানন্দজি বললেন, আমাকে সবচেয়ে বেশি নরেন ভালোবাসত। তারপর সেখানে তুরিয়ানন্দী বললেন, দূর, আমাকে সবচেয়ে বেশি ভালোবাসত। এই করে সেই চাদরটা টানাটানি শুরু হলো। চাদরটা ছিঁড়ে গেল, কিন্তু নরেন্দ্রনাথ গায়ে দিয়েছেন এবং নরেন্দ্রনাথ আমায় সবচেয়ে বেশি ভালোবাসতেন, এই বোধ সকলের মধ্যে ছিল। শ্রীরামকৃষ্ণের কথা বলতে গিয়ে যেমন স্বামীজি বলেছেন যে তিনি যেমন আমায় ভালোবাসতেন, আমি যেমন তোদের ভালোবাসি, তোরাও ঠিক সেইভাবে মানুষকে ভালোবাসবি। এই ভালোবাসার প্রথম পাঠ শুরু হয়েছিল দত্ত পরিবার থেকে। যখন বিবেকানন্দ বিএ পরীক্ষা দেন, তখন বিশ্বনাথ ভুবনেশ্বরী তাদের সন্তানদের নিয়ে অন্য একটি বাড়িতে চলে গিয়েছিলেন। স্বচ্ছন্দে সেখানে বিশ্বনাথ দিন কাটাতে পারতেন, কিন্তু আবার এই পোড়া
পৈতৃক বাড়িতে ফিরে এসেছিলেন। তার কারণ তার মনে হয়েছিল আমরা যেহেতু বাড়িতে নেই, বাড়ির সবাই কত কষ্ট পাচ্ছে। কেউই কষ্ট পায়নি, কারণ বিশ্বনাথের সঙ্গে তার সম্পর্ক ছিল দোয়ানোর সম্পর্ক। বিশ্বনাথ টাকা দেবেন এবং তারা বিশ্বনাথকে নানাভাবে দুইয়ে যতটা পারবেন নিয়ে নেবেন। মজার কথা হচ্ছে, বিশ্বনাথ 1835 সালে জন্মেছিলেন, 1884 সালে চলে যান। একটি ছবি বিশ্বনাথের পাওয়া যায় না। এর কারণ হিসেবে বলা হয় যে ওই বাড়ি এতবার পুলিশ রেড করেছে এবং এতবার কাগজ এবং ছবিগুলো সরিয়েছে, তার জন্যই হয়তো সেই ছবি চলে গেছে। কারণ ভূপেন্দ্রনাথের জন্যে ওই বাড়িতে বহুবার পুলিশ রেড হয়েছে এবং পুলিশ সব ডকুমেন্ট সিজ করে নিয়ে চলে গিয়েছিলেন। এটি যেমন একটি মত। আরেকটি মত হচ্ছে যে পরিবারের সবাই বিশ্বনাথকে এতটাই ব্যবহার করেছেন যে ছবিটা অবধি রাখেননি। বেসিক্যালি বিশ্বনাথ তারা এক্সপ্লয়েট করেছেন। সেই এক্সপ্লয়েট করে তারা ভেবেছিলেন যে বিশ্বনাথ বুঝি শেষ হয়ে যাবেন, কিন্তু বিশ্বনাথের মতন মানুষরা শেষ হয়ে যান না। তারা নিজেরা চলে গিয়েও এমন কিছু বীজ পুঁতে দিয়ে যান যে বীজ সারা পৃথিবীতে মহিরুহের আকার ধারণ করে এবং মানুষকে ছায়া এবং শান্তি দেয়। বিশ্বনাথের বড় ছেলেটি তাই করেছিল। বিশ্বনাথের খুব ইচ্ছে ছিল যে ছেলেটি অ্যাটর্নি হয়, তাই তিনি নিমাইচরণ বোসের অ্যাটর্নি ফার্মে তাকে ভর্তি করেছিলেন। সেইখানে দুজন অ্যাপ্রেন্টিস ছিলেন, একজন নরেন্দ্রনাথ দত্ত আর একজন ভূপেন্দ্রনাথ বোস, অর্থাৎ সেই বিখ্যাত ভূপেন্দ্রনাথ বসু, মোহনবাগান ক্লাবের প্রথম প্রেসিডেন্ট এবং উত্তর কলকাতার একজন নামজাদা মানুষ। যখন বিবেকানন্দ প্রথমবার আমেরিকা থেকে ফেরেন, কলকাতায় যে কমিটি তৈরি করা হয়েছিল অভ্যর্থনা জানানোর জন্য, সেই অভ্যর্থনা কমিটির সভাপতি ছিলেন ভূপেন বসু, বিবেকানন্দের বাল্য বন্ধু। এবং উত্তর কলকাতায় এই যে বিবেকানন্দকে তিনি বড় করেছিলেন খোলা মনে, তার কতগুলো জিনিস আমরা পাই। যেমন ধরুন, বিবেকানন্দের ধূমপানের অভ্যেস বাবার কাছ থেকে এসেছিল। বিশ্বনাথ নানা ধরনের দামি দামি তামাক খেতেন। আমরাও দেখব বিবেকানন্দ ছাত্র জীবনে তামাক খাচ্ছেন। যখন আমেরিকা থেকে ফিরছেন দ্বিতীয়বার, তখন একজন পাদ্রীকে বলেছিলেন তার চুরুটটাকে দেখিয়ে, ইংলিশ ভাইস। খুব চুরুট খেতে ভালোবাসতেন, হুকো খেতে ভালোবাসতেন এবং সেই সাহেবকে বলেছিলেন ইংলিশ ভাইস। আসলে ভাইসটা ইংলিশ নয়, ভাইসটা দত্ত পরিবার থেকে এসেছিল। ওই যে বাবাকে ছোটোবেলায় নানা ধরনের তামাক খেতে দেখেছিলেন, সেইটি নিজে খান। একবার বিরজানন্দজিকে বলেছিলেন, খুব তামাক খাস নাকি, দেখ আমি এত চেষ্টা করেও কিন্তু এখনও ছাড়তে পারিনি। এবং নানা সময় তিনি দামি দামি পাইপ ব্যবহার করেছেন। আমেরিকায় যখন ছিলেন, ইংল্যান্ডে ছিলেন বা কলকাতায় যখন এসছেন, তখন বিবেকানন্দ পাইপ খেতেন। এটি দত্ত পরিবার থেকে এসেছিল। বিবেকানন্দের মাংস খাওয়া চলে গিয়েছিল পিতার মৃত্যু নামক সংক্রামক ব্যাধির জন্যে। যে পরিবার মাঝে মাঝে এই বিরিয়ানি খেত, যে পরিবারে পলান্ন খাওয়া ছিল একটা রীতি, সেটি চলে গেল। অনশনে, অর্ধাসনে বিবেকানন্দের দিন কেটেছিল। তিনি একটি কথা বলেছিলেন যেটি খুব গুরুত্বপূর্ণ। আমি একদিকে আমার ছিলেন শ্রীরামকৃষ্ণ, অন্যদিকে ছিলেন আমার মা এবং ভাই বোনেরা। আমি জানতাম সংসার ছেড়ে গেলে তাদের অসীম কষ্ট হবে। অন্যদিকে আমি জানতাম শ্রীরামকৃষ্ণের বাণী পৃথিবীতে প্রচার করতে হবে। আমি প্রথমটিকে ভালোবেসে দ্বিতীয়টিকে ত্যাগ করেছিলাম। এই যে মা ভাই বোনকে ত্যাগ করেছিলেন একটি বৃহৎ আদর্শের জন্যে। আদর্শটি কি? সারা পৃথিবীতে ভালোবাসার একটি নতুন মন্ত্র শোনানো, যে ভালোবাসার মধ্যে দিয়েই একটি সভ্যতা এগিয়ে যায়। সভ্যতা অন্য কোনোভাবে এগোয় না, ছোট ছোট কাজের মধ্যে দিয়ে, ছোট ছোট ব্যবহারের মধ্যে দিয়ে ভালোবাসাটা আস্তে আস্তে প্রতিষ্ঠিত হয়, তার ভিত শক্ত হয় এবং নতুন সভ্যতা খুলে দেয়। এই যে বিবেকানন্দের বোধ, এই বিবেকানন্দের বোধ এসেছিল উত্তর কলকাতার বাড়িটা থেকে। বিশাল পরিবারে তিনি জন্মেছিলেন। ভূপেন্দ্রনাথ বারবার তার পরিবারটির কথা বলেছেন, বারবার বলেছেন কীভাবে তারা বড় হয়েছেন। আমরা আগামী দিনে সেইটি নিয়ে আবার অনেক বিস্তৃতভাবে আলোচনা করব। স্বামীজির ভাই বোনদের নিয়ে আলোচনা করব, তারা কিভাবে, তার স্বামীজির তো দুই দিদি ছিলেন, তারা কিভাবে ছোট ভাইকে দেখেছেন। দুই বোন খুব দুর্ভাগ্যজনক
দুজনেই সংসার শ্বশুর বাড়িতে অত্যাচারের জন্যে কম বয়সে আত্মহত্যা করেন। কেন আত্মহত্যা করেছিলেন জানা যায় না। দুই ভাই ছিল মহেন্দ্রনাথ এবং ভূপেন্দ্রনাথ, তারা দুজনেই বিখ্যাত মানুষ ছিলেন। মহেন্দ্রনাথের কলকাতার ইতিহাসের ওপর বই রয়েছে, মহেন্দ্রনাথের পাখির ডাকের ওপর বই রয়েছে, মহেন্দ্রনাথের বিবেকানন্দের ওপর বহু বই আছে। ভূপেন্দ্রনাথের বিখ্যাত বই স্বামী বিবেকানন্দ প্রফেট পেট্রিয়ট। তিনি অসাধারণ মানুষ ছিলেন, মাতৃভাষার মতো জার্মান বলতে পারতেন, আমেরিকায় গিয়েছিলেন, হাইডেলবার্গ থেকে ডক্টরেট করেন। এবং ভূপেন্দ্রনাথের কথা নিয়ে আমরা আলোচনা করব। এই দত্ত পরিবার উত্তর কলকাতার একটা বিশিষ্ট পরিবার ছিল। এই পরিবারের শিক্ষা দীক্ষা, সূক্ষ্ম রুচিবোধ, সূক্ষ্ম রসবোধ এবং সবচেয়ে বড় কথা জীবনকে ভালোবাসা, এটি একটি দৃষ্টান্ত। নিবেদিতা বিবেকানন্দ সম্বন্ধে বলেছিলেন, আমাদের যিনি গুরু তিনি জীবনকে ভালোবেসেছিলেন, জীবন থেকে পালিয়ে যাওয়া নয়। অসাধারণভাবে চতুর্বেদী বদ্রীনাথ বলছেন যে বিবেকানন্দের যে রিনাউন্সিয়েশন, এটি সাধুদের মতো সংসার থেকে চলে যাওয়া নয়, ছোট সংসারকে ত্যাগ করে বড় সংসারে প্রবেশ করা। এবং সেই প্রবেশ করার মূল কথা ছিল ভালোবাসা, লাভ ইচ আদার। স্বামী শারদানন্দকে স্বামীজি বলেছিলেন, গোটা বাইবেলটা পড়া যা, লাভ ইচ আদার বোঝাও তাই। আমেরিকা একবার বলেছিলেন, আমি যদি মদ্যপ অসচ্চরিত্র হয়ে যাই তাহলে তোমরা আমাকে এখান থেকে ঘাট ধরে তাড়িয়ে দেবে। কিন্তু আমার কলকাতায় এমন গুরু ভাই আছে যাদের কাছে আমি সেই এক নরেন থাকব। যখন এরকম ভালোবাসা দেখা দেয় তখন জন্ম নেয় নতুন ধর্ম। জোসেফিন ম্যাকলাও বিবেকানন্দ সম্বন্ধে বলেছিলেন, হি ওয়াজ লাভ পার্সনিফাইড। স্বামীজির দেহত্যাগের প্রায় 9 বছর পরে 1911 সালে মানবেন্দ্রনাথ রায় একবার স্বামী প্রেমানন্দকে জিজ্ঞেস করেছিলেন বেলুড় মঠে মধ্যাহ্নভোজের পর যে, আচ্ছা স্বামীজি তো আপনাদের খুব ভালোবাসতেন শুনেছি, সেই ভালোবাসা কেমন ছিল? এম.এন. রায় লিখছেন যে প্রেমানন্দজি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন স্বামীজির ভালোবাসা, বলে আর কিছু বলতে পারলেন না, ঝরঝরিয়ে কাঁদতে লাগলেন। এম.এন. রায় লিখছেন, আমি অবাক হয়ে দেখলাম একজনের ভালোবাসার কথা স্মরণ করে কী করে আরেকজন এত বছর পরে এই রকম ঝরঝরিয়ে কাঁদতে পারে। বিবেকানন্দ মানেই ভালোবাসা, বিবেকানন্দ মানেই শ্রদ্ধা, বিবেকানন্দ মানেই মানুষের জন্যে তার চোখের জল মুছিয়ে জীবনটাকে কৃতার্থ এবং ধন্য করা। আগামী দিনে আমরা তাই নিয়েই আলোচনা করব। আজকে এই অবধি থাক। বিশ্বনাথ আমাদের ভেতরে কাজ করুন। বিশ্বনাথের মানুষের প্রতি শ্রদ্ধা, মানুষের প্রতি ভালোবাসা, বড় ছেলেটিকে তৈরি করা যাতে সে আগামী দিনে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ নাগরিক হতে পারে। আমাদের মনে এই 1 সপ্তাহ ধরে বিশ্বনাথ চলুন। সামনের সপ্তাহে ভুবনেশ্বরী তার ছেলে মেয়েদের নিয়ে দীর্ঘ আলোচনা করব। নমস্কার।